আপনি কি জানেন ভাগ্যের চাকা কখন এবং কিভাবে ঘুরে যায়? এক দরিদ্র, সরল এবং পরিশ্রমী মাটির পাত্র প্রস্তুতকারক রামোর জীবন সাধারণ রুটিনে কাটছিল। কিন্তু সে জানত না যে এক রাতের ঝড় ও তুফান তার ভাগ্যকে চিরতরে বদলে দিতে চলেছে। হঠাৎ নিয়তির এমনই এক চাল তৈরি হল যে এক অজানা ভয় তাকে এমন এক অসাধারণ অবস্থানে এনে দাঁড় করাল, যেখান থেকে সে আর একজন সাধারণ কুমোর রইল না, বরং পুরো রাজ্যের সবচেয়ে সাহসী সেনাপতি হয়ে গেল। এই গল্পটি এই সত্যের প্রমাণ যে জীবনের একটি মুহূর্তের ঘটনা আপনার সম্পূর্ণ নিয়তিকে উল্টে দিতে পারে। আসুন জেনে নিই কিভাবে মাটির পাত্র প্রস্তুতকারক রামু অজান্তেই এক হিংস্র জঙ্গাল নামের সিংহকে বশ করে ফেলল এবং কিভাবে ভাগ্য তাকে এক মহান যোদ্ধা বানিয়ে তুলল। বহু পুরনো দিনের কথা। এক গ্রামে এক দরিদ্র মাটির পাত্র প্রস্তুতকারক রামও থাকত। সে সারাদিন পরিশ্রম করে মাটির পাত্র বানাত এবং সন্ধ্যায় তার গাধা বাদলের ওপর সেই পাত্রগুলি ঝাঁপিয়ে শহরে গিয়ে বিক্রি করত। এই গ্রামের কাছেই এক ঘন বন ছিল, যেখানে এক হিংস্র সিংহ জঙ্গাল থাকত। সেই সিংহ গ্রামের মানুষ ও পশুদের জীবন অতিষ্ঠ করে তুলেছিল। অনেকেই এবং অনেক গবাদি পশু সেই হিংস্র প্রাণীর শিকারে পরিণত হয়েছিল। একদিন রামু কাজ থেকে ক্লান্তশ্রান্ত হয়ে সন্ধ্যায় বাড়ি ফিরল। ক্লান্তির কারণে সে বাদলকে খোঁয়ারে না বেঁধে বাগানে একটি গাছের সাথে বাঁধল এবং নিজে বিশ্রাম নিতে ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ল। অন্যদিকে সেই সিংহ জঙ্গাল বনের শিকারের সন্ধানে বেরিয়েছিল। কিন্তু হঠাৎ প্রবল ঝড় শুরু হল। ঝড় এত তীব্র ছিল যে গাছপালা শিকড় সমেত উপড়ে পড়তে শুরু করল। জঙ্গল শিকারের কথা ভুলে গেল এবং নিজেকে রক্ষা করার জন্য কোনো আশ্রয়স্থানের সন্ধানে ছুটতে শুরু করল। গ্রামের কাছেই তার চোখে পড়ল একটি পুরনো কুঁড়েঘর, যেটি ছিল নির্জন। সে কুঁড়েঘরের ভেতরে প্রবেশ করল এবং সেখানেই শুয়ে ঘুমিয়ে পড়ল। এদিকে প্রবল বৃষ্টি এবং বাতাসের শব্দে রামোর ঘুম ভেঙে গেল। তার হঠাৎ মনে পড়ল যে সে তার বাদলকে বাইরে বেঁধে রেখেছে। সে ঘাবড়ে গেল যে আমার বেচারা বাদল তো বৃষ্টিতে ভিজে যাচ্ছে। সে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলো বাদলকে বৃষ্টি থেকে বাঁচিয়ে ভেতরে নিয়ে আসার জন্য। যখন সে গাছটির কাছে পৌঁছাল, তখন দেখল বাদল নেই, কেবল দড়িটা ঝুলছে। রামও ভাবল হয়তো বাদল দড়ি খুলে বৃষ্টি থেকে বাঁচার জন্য বনের দিকে চলে গেছে। সে বৃষ্টিতে ভিজতে ভিজতে বাদলের সন্ধানে বনের দিকে হাঁটতে শুরু করল। অনেকক্ষণ হাঁটার পর সে একটি নির্জন কুঁড়েঘরের কাছে পৌঁছাল। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, যার আলোয় সে দেখল যে দরজার পাশে একটি প্রাণী শুয়ে আছে। রামও খুশি হয়ে বলল, আরে, তুই তো এখানে লুকিয়ে বসে আছিস, অবশেষে পাওয়া গেল। সে ভাবল যে এটি তার বাদল। সে কাছে গেল এবং উঁচু স্বরে ধমকাতে লাগল, আমি তো কি কতক্ষণ ধরে খুঁজছি, আর তুই এখানে আরামে ঘুমাচ্ছিস? অন্ধকারে রামও বুঝতে পারল না যে সে আসলে সিংহ জঙ্গাল, বাদল নয়। সে রেগে গিয়ে জঙ্গালের মাথা ও কাঁধে 2-4টে চড় বসিয়ে দিল। তারপর নিজের শাল গায়ে জড়াল এবং জঙ্গালের পিঠে চেপে বসল। রামও জুড়ে দড়ি টানল যাতে তার গাধা রাস্তায় পড়ে না যায়। তারপর রাগে তাকে তিরস্কার করে বলল, তুই তো খুব জেদি এবং বদমেজাজি প্রাণী। তুই দড়ি খুলে পালানোর সাহস পেলে কি করে? এত সাহসী হয়ে গেছিস? আমার কথা শোন, আজকের পর যদি তুই আবার পালানোর চেষ্টা করিস, তবে তোর খাবারে বিষ মিশিয়ে দেব। এই কথা শুনে জঙ্গল কেঁপে উঠল এবং তার হুঁশ উড়ে গেল। সে ভাবল যে যদি সে আদেশ অমান্য করে, তবে হয়তো মানুষ তাকে সত্যিই মেরে ফেলবে। তাই সে আদেশ মেনে নেওয়াই শ্রেয় মনে করল, কারণ ঝড় এবং বৃষ্টির সময় ছুটতে ছুটতে সে এমনিতেই খুব ভীত হয়ে পড়েছিল। উপরন্তু সে নিজেকে এক নতুন বিপদে ফেসে যাওয়া অনুভব করছিল। গলায় বাঁধা দড়িটি তার খুব কষ্টদায়ক মনে হচ্ছিল। অবশেষে সে বনের ধারে একটি কুঁড়েঘরের সামনে এসে থামল। এখন বৃষ্টিও থেমে গিয়েছিল। রামও সেই জঙ্গলকে ঘরের ভেতরে নিয়ে এলো এবং একটি গাছের সাথে বাঁধা একটি দড়ি দিয়ে মাঝরাতে বেঁধে দিল। তারপর সে নিজে ভেতরে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হল, আর গ্রামের মানুষজন রাময়ের বাড়ির সামনে জড়ো হল। হঠাৎ তারা গাছের সাথে বাঁধা সিংহ জঙ্গলকে দেখে সবাই অবাক এবং ভীত হয়ে গেল যে রামও একটি জ্যান্ত সিংহ ধরে এনেছে। গ্রামের মানুষজন রাময়ের বাড়ির সামনে জড়ো হয়ে জঙ্গলকে দেখতে লাগল এবং তার সাহসের খুব প্রশংসা করতে লাগল, কারণ এই সিংহ
গ্রামের বসতি এবং গবাদি পশু খাচ্ছিল। মানুষজন সিংহটিকে মারার অনেক চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছিল। রামও মানুষকে বোঝালো যে সে কোনো বড় কাজ করেনি, সে শুধু তার হারিয়ে যাওয়া বাদলকে ধরে বাড়ি নিয়ে এসেছে। মানুষের কথা শুনে সে কিছুতেই বুঝতে পারছিল না যে বাদল কিভাবে সিংহে পরিণত হল। কিন্তু যখন রামও সত্যিই তার বাদলের জায়গায় জঙ্গলকে বাঁধা অবস্থায় দেখল, তখন সে ভয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। তার স্ত্রী সীতা অনেক কষ্টে তাকে জ্ঞান ফেরাল এবং সে রামরের সাহসের প্রশংসা করল। এই সময় প্রতিবেশী রাজা ভীম তার রাজ্যের ওপর দিন দিন বাড়তে থাকা আক্রমণের কারণে খুব চিন্তিত ছিলেন এবং দুই রাজার মধ্যে যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল। অন্য রাজার সৈন্যদল অনেক বেশি শক্তিশালী ছিল এবং সে আইনিভাবে এই এলাকা দখল করতে চাইছিল। আমাদের মহারাজ বিক্রম তার সৈন্যদলকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন, তবে তিনিও জানতেন যে শত্রুর সৈন্যদল কয়েক গুণ বেশি শক্তিশালী। এমন পরিস্থিতিতে তার এমন একজন যোদ্ধার প্রয়োজন ছিল যিনি তার সৈন্যদলের সঠিক নেতৃত্ব দিতে পারবেন এবং শত্রুকে চিরতরে পরাজিত করতে পারবেন। তখনই তিনি তার মন্ত্রী এবং পরামর্শদাতাদের ডাকলেন। তাদের মধ্যে একজন মন্ত্রী বীরসেন ছিলেন, যার হঠাৎ মনে পড়ল যে রামও সম্ভবত এমন একজন সাহসী মানুষ যিনি একাই সিংহকে বশ করেছেন। তাই তিনি মহারাজ বিক্রমের কাছে পুরো গল্পটি বললেন এবং বললেন, জনাব, আমাদের রাজ্যে রামও নামে এমন একজন ব্যক্তি আছেন যিনি আমাদের সৈন্যদলে সঠিক কমান্ড দিতে পারেন এবং আমরা আমাদের শত্রুকে পরাজিত করতে সক্ষম হব। মহারাজ বিক্রম তখনই রামকে একটা চিঠি পাঠালেন। যখন সে চিঠিটি পেল এবং জানতে পারল যে তাকে সৈন্যদলের কমান্ডার করা হচ্ছে, তখন সে অবাক হয়ে গেল। প্রস্তুত হয়ে সে রাজকীয় প্রাসাদে পৌঁছাল। মহারাজ বিক্রম তাকে জমকালোভাবে অভ্যর্থনা জানালেন। রামও ঘাবড়ে গেল এবং ভাবতে লাগল যে এইসব আমার সাথে কি ঘটছে। কোথায় আমি এক দরিদ্র সরল রামও, আর কোথায় সৈন্যদলের সেনাপতি? বাদলের সিংহে পরিণত হওয়া এবং আমাকে এমন সত্যিকারের বিপদে ফেলে দেওয়া। অবশেষে দরিদ্র রামকে বাহাদুর উপাধি দিয়ে সৈন্যদলের সেনাপতি বানানো হল। রামও বলল যে সে কোনোদিন স্বপ্নেও তরোয়াল ধরেনি এবং কোনোদিন ঘোড়সাওয়ারও হয়নি। এই সব মুসিবত তোর জন্যই এসেছে। তুই বাদল থেকে জঙ্গল না হলে আমি সেনাপতি হতাম না। তার স্ত্রী সীতা তাকে বোঝাতে গিয়ে বলল, এই বেচারা সিংহকে খারাপ বলো না, এর কোনো দোষ নেই। তুমি ঈশ্বরের শুকরিয়া আদায় করো যে তোমাকে সেনাপতি করা হয়েছে। মনে হয় তোমার ভাগ্য জেগেছে। সাহস হারিও না, ঈশ্বর অবশ্যই আমাদের সাহায্য করবেন। পরের দিন রামও, যিনি এখন বাহাদুর হিসাবে সেনাপতি ছিলেন, প্রস্তুত হয়ে রাজকীয় প্রাসাদে পৌঁছাল। মহারাজ বিক্রম তার সাথে দেখা করে খুব খুশি হলেন এবং চমৎকারভাবে শুভেচ্ছা জানালেন। মহারাজ বিক্রম তাকে সৈন্যদলের কমান্ড নেওয়ার নির্দেশ দিলেন এবং বললেন যে প্রতিবেশী রাজ্যের রাজা ভীম যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সে প্রতিদিনের মতো আমাদের এলাকায় আক্রমণ করে এবং লুটপাট চালায়। আমাদের সৈন্যদলও যুদ্ধের জন্য প্রস্তুত। তুমি কি তাদের সঠিকভাবে পরিচালনা করতে পারবে? আগামীকাল সকালে শত্রুর সৈন্যদল আমাদের এলাকায় প্রবেশ করবে। তুমি তোমার সৈন্যদলের সাথে মিলে তাদের এমন শিক্ষা দেবে যাতে তারা আর এখানে না ফেরে। মহারাজ বিক্রম রামও এবং তার স্ত্রী সীতার জন্য একটি চমৎকার বাড়ি তৈরি করালেন, যার সাথে একটি আস্তাবলও ছিল। আস্তাবলে একটি শক্তিশালী ঘোড়া যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত দাঁড়িয়েছিল। রামও সারা রাত ঘুমাতে পারল না। সে খুব চিন্তিত ছিল, কারণ ঘোড়ার সওয়ারি তার কাছে সহজ মনে হচ্ছিল না। সে ভাবল যে যদি আমি ঘোড়া থেকে পড়ে যাই তবে মানুষ আমার ঠাট্টা করবে এবং বলবে যে সেনাপতি ঘোড়া থেকে পড়ে গেছে। সে সিদ্ধান্ত নিল যে সকালে উঠে ঘোড়ার ওপর চড়ার চেষ্টা করবে। সকাল হলো আর সে তার স্ত্রী সীতাকে জাগালো এবং দুজনে আস্তাবলে গেল, যেখানে একটি খুব সুন্দর ঘোড়া দাঁড়িয়েছিল। রামও বলল, ঘোড়া তো খুব চমৎকার, আমি এর ওপর সওয়ার হব কিভাবে? তার স্ত্রী সীতা পরামর্শ দিল যে ঘোড়াটিকে সেই টুলের কাছে নিয়ে এসে দাঁড় করাও, যাতে তুমি পা রেখে তার পিঠে চড়ে বসতে পারো। রামও টুলের সাহায্যে ঘোড়ার পিঠে চড়ার চেষ্টা করল। অনেক কষ্ট এবং চেষ্টার পর অবশেষে সে ঘোড়ার পিঠে বসতে সফল হল। সে অনুভব করল যে পিঠ খুব পিচ্ছিল লাগছে। সে তার স্ত্রী সীতাকে বলল যে আমার দুটো পা দড়ি দিয়ে একসাথে বেঁধে দাও। তার স্ত্রী সীতা তখনই দড়ি নিয়ে এলো। তারপর দড়িটি ঘোড়ার নিচ দিয়ে পার করে রামওয়ের দুটো পা একে অপরের সাথে বেঁধে দিল।
সে আরও একটি কাজ করল যে রামের কোমরও দড়ি দিয়ে ভালোভাবে জড়িয়ে দিল এবং শক্ত করে বেঁধে দিল, যাতে সে পড়ে না যায়। রামু বলল, এখন আমার হাতও ঘোড়ার গলার সাথে বেঁধে দাও। ওদিকে ঘোড়াটি আস্তাবল থেকে অস্থিরভাবে বেরিয়ে এলো। সীতা তার গলায় দড়ি বাঁধতে না বাঁধতেই ঘোড়াটি হঠাৎ ঘাবড়ে গিয়ে দৌড়ে বেরিয়ে গেল। এখন পরিস্থিতি এমন ছিল যে রামু একটি বস্তার মতো ঘোড়ার পিঠে ঝুলেছিল। সে কেবল দড়ির সাহায্যে ঘোড়া থেকে নিচে পড়া থেকে রক্ষা পাচ্ছিল। সে ঘোড়ার গলা শক্ত করে ধরে রেখেছিল এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল, হে আমার প্রভু, তুমি আমাকে রামু থেকে সৈন্যদলের সেনাপতি বানিয়েছ। এই দেশের নিরাপত্তা এবং আমার সম্মান তোমার হাতে। আমি তো একজন অজ্ঞ আনাড়ি মানুষ। তোমার দয়া দিয়ে আমাকে সাহায্য করো এবং আমাকে রক্ষা করো। ঘোড়াটি জোরে গলিতে দৌড়ে গেল, খোলা মাঠে বেরিয়ে পড়ল এবং শত্রুর এলাকার দিকে এগোতে লাগল। রামু বুঝতে পারল যে ঘোড়া কোন দিকে যাচ্ছে। সে ঘোড়াকে থামানোর আপ্রাণ চেষ্টা করল। যখন তার নিয়ন্ত্রণহীন ঘোড়া কোনো গাছের কাছে পৌঁছাল, তখন সোরা ঘোড়াকে থামানোর জন্য গাছের একটি ডাল ধরল। সেই ডালটি জোরে টানতে লাগল, আর যদি তা ভেঙে যেত তবে পরিণতি বিপজ্জনক হতে পারত। যারা এই দৃশ্য দেখছিল তারা সবাই বিস্মিত নিয়ে গেল এবং বলতে লাগল, এ কোনো সাধারণ সেনাপতি নয়, এই নিশ্চিত কোনো অসাধারণ ব্যক্তিত্ব। সৈন্যরা এই ভয়াবহ দৃশ্য দেখে জোরে জোরে চিৎকার করতে এবং ডাকতে লাগল। তারপর রামের পিছনে তার সৈন্যদল যুদ্ধ শুরু করল। লড়াই তীব্র হল। শত্রুরা চিৎকার করে উঠল, দৌড়াও দৌড়াও, নিজেদের প্রাণ বাঁচাও, জ্যান্ত সিংহের মতো বিখ্যাত সেনাপতি পুরো সৈন্যদল নিয়ে এসে গেছে। এ কত শক্তিশালী, সে আমাদের সাথে কি করবে? এই কথা শুনে শত্রুর সমস্ত সৈন্য ভীত হয়ে গেল এবং সবাই ঘোড়ার ওপর চড়ে পালিয়ে যেতে লাগল। শত্রুর রাজা ভীম তার শিবিরে বসে যুদ্ধের ময়দানের অবস্থা দেখছিলেন। যখন যুদ্ধের মোড় হঠাৎ পাল্টে গেল, তখন তিনি একদম ঘাবড়ে গেলেন। তিনি তাড়াহুড়ো করে একটি চিঠি লিখলেন এবং শিবিরে রেখে বাইরে বেরিয়ে এলেন। ঘাবড়ে যাওয়া রাজা ভীম ঘোড়ার ওপর চড়ে তার সৈন্যদের পিছনে দৌড় লাগালেন। তিনি পিছনে ফিরে দেখারও কষ্ট করলেন না। ওদিকে যখন রামের ঘোড়া শত্রুর শিবিরের কাছে পৌঁছাল, তখন তার নিজেই থেমে গেল। রামু কাঁপতে কাঁপতে তার বাঁধা পা দুটো খুলল। এটা তার ভাগ্য ছিল যে ঘোড়া থেকে তার নিচে পড়ার দৃশ্য কেউ দেখেনি। সে চারপাশে নজর বোলালো এবং দেখল যে শত্রুর সমস্ত সৈন্য ভয়ে পালিয়ে গেছে। যখন সে শত্রুর রাজা ভীমের শিবিরে প্রবেশ করল, তখন তার চোখে একটি চিঠি পড়ল। সে সেই চিঠিটি তুলে নিল এবং তার পকেটে রাখল। তারপর সে হেঁটেই তার বাড়ির দিকে রওনা হল। রাস্তায় যখন মানুষজন তাকে দেখল, তখন সবাই শ্রদ্ধা এবং সম্মানের সাথে মাথা নত করল। যখন সে বাড়ি পৌঁছাল, তখন সে তার স্ত্রী সীতাকে পকেট থেকে চিঠিটি বের করে দিয়ে বলল, এই চিঠিটি মহারাজ বিক্রমের রাজকীয় প্রাসাদে নিয়ে যাও এবং হ্যাঁ, আমার একটা কথা কান খুলে শুনে নাও, ঈশ্বর আমাদের সম্মান রক্ষা করেছেন। এখন আমি আমার বাকি জীবনে কখনো ঘোড়ার পিঠে বসব না। এই চিঠিতে কি লেখা আছে আমি জানি না, তবে মহারাজকে এটা অবশ্যই বলো যে শত্রু ভয় পেয়ে পালিয়ে গেছে এবং এখন তারা আমাদের দেশের দিকে চোখ তুলে তাকাবে না। এখন আমি ঘুমাতে যাচ্ছি। আমার পুরো শরীর ভেঙে গেছে। মনে হচ্ছে ঘোড়া আমার হাড় পাঁজর এক করে দিয়েছে। সীতা সেই চিঠিটি নিয়ে রাজকীয় প্রাসাদে পৌঁছাল। মহারাজ বিক্রম তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং বললেন, তোমার স্বামী এখন কোথায়? সীতা নম্র উত্তর দিল, হুজুর, তিনি খুব ক্লান্ত, এই মুহূর্তে বাড়িতে বিশ্রাম নিচ্ছেন। যদি অনুমতি দেন তবে আমি তাকে জাগিয়ে আপনার সেবায় হাজির করতে পারি। মহারাজ বিক্রম হেসে বললেন, না না, তাকে এখন জাগিও না, তাকে বিশ্রাম নিতে দাও। কাল সকালে তাকে আমাদের দরবারে পাঠিয়ে দিও। আমরা তাকে পুরস্কার এবং সম্মান দিয়ে ভূষিত করব। সীতা বলল, জি জনাব, এবং সেলাম করে প্রাসাদ থেকে চলে গেল। পরের দিন সকালে যখন সূর্য উদিত হল, তখন রামও হেঁটেই বাড়ি থেকে রওনা হল। গলিতে মানুষজন তাকে অভ্যর্থনা জানাতে জড়ো হয়েছিল। রং বেরঙের পতাকা উঠছিল, ঢোল বাজছিল, চারদিকে আনন্দের পরিবেশ ছিল। মানুষজন এই সাহসী ব্যক্তিকে দেখে চিৎকার করছিল। কেউ বলছিল, বাহ, আমাদের সেনাপতি শত্রুকে তাড়িয়ে দিয়েছে। কেউ বলছিল, দেখো কত সাধারণ মানুষ, ঘোড়ায় না চড়ে হেঁটেই রাজকীয় প্রাসাদে যাচ্ছেন। মানুষের মুখে গর্ব এবং আনন্দের ঝলক ছিল, আর রামও নম্রভাবে প্রাসাদের দিকে যাচ্ছিল। যখন রামও রাজকীয় প্রাসাদে পৌঁছাল, তখন মহারাজ বিক্রম
তাকে অনেক পুরস্কার এবং উপহার দিয়ে ভূষিত করলেন। দেশে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত হল। মানুষজন সুখী জীবন যাপন করতে লাগল। শত্রুর রাজ্যের রাজা ভীম আর কখনো আক্রমণ করার সাহস দেখাননি। বন্ধুরা, এই গল্পে আমাদের জন্য একটি খুব বড় শিক্ষা লুকিয়ে আছে। ভাগ্যের মোড় প্রায়শই এমন হয় যা মানুষকে অবাক করে দেয়, তবে আমাদের সত্যিকারের চরিত্র, আমাদের সততা এবং সাহস আমাদের প্রতিটি কঠিন মুহূর্তে সঠিক পথ দেখায়, এবং সততা একটি নতুন পথ খুলে দেয়। আমাদের উচিত বিশ্বাস এবং সততার হাত কখনো না ছাড়া।